জিকে স্কলারশিপ জাস্ট একটা জিনিসের উপর, এই জিনিসটা আজকে আমি করেছিলাম। বলে এটাকে একজন আজমনি যাচ্ছিল, শোনার দরকার ছিল না আসলে এরকম করার। Hello everyone, Assalamu alaikum. Welcome to my GKS series part 2. সো পার্ট 1 এ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার জিকেএস অ্যাপ্লিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো ছিল এবং অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে যাওয়ার সময় আমি কোন জিনিসগুলো শিখেছি যেটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল। আজকে পার্ট 2 তে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জিকেএস অ্যাপ্লিকেশনের সময় আমার এক্সাক্ট প্রোফাইল কি ছিল, অ্যান্ড স্পেশালি আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জব এক্সপিরিয়েন্স নিয়ে অনেকেই জানতে চেয়েছো, সেটা নিয়েও আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। সো যারা কোরিয়ান ভাষা শিখতে চাও তাদের জন্য আজকের ভিডিও একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আর বেশি দেরি না করি না, শুরু করে ফেলি। সো লেটস স্টার্ট। তো সবার আগে আমি তোমাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিই, আই মিন অফিসিয়ালি। আমার নাম ফাতেমা আক্তার, আমি বাংলাদেশ থেকে 2025 সালে সাউথ কোরিয়াতে এসেছি জিকে স্কলার হিসেবে, এবং আমি এসেছি মূলত মাস্টার্স প্রোগ্রামের জন্য। অ্যান্ড এখন আমি আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইয়ারে আছি এবং পরের সেমিস্টার থেকে আমি আমার মাস্টার্স শুরু করব, এবং আমার মাস্টার্স হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আই মিন আমার সাবজেক্ট আর কি, আমার মাস্টার্সের সাবজেক্ট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড ইয়া, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। অ্যান্ড পরের জিনিসটা হয়েছে যেটা যেটা তোমরা জানতে চাও, আমার ব্যাকগ্রাউন্ড কি, আই মিন আমার ইউনিভার্সিটি কোনটা ছিল সেটা সবাই অনেক জানতে চেয়েছো। আমার ব্যাচেলার্স কোথা থেকে কমপ্লিট করেছি। সো আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি কোথা থেকে সেটা তোমার থাম্বনেল থেকে আই গেস কিছুটা গেস করতে পেরেছো, তাহলে বলিয়ে দিই না। আমার ব্যাচেলার্স আমি কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমার মেজর ছিল ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড ইয়া, আমার ব্যাচেলার্স কমপ্লিট ওখান থেকেই করেছি। এরপর যে জিনিসটা তোমরা সবাই আমাকে অনেক প্রশ্ন করেছো সেটা হয়েছে আমার সিজিপিএ বা জিপিএ কত ছিল। আমার জিপিএ টু বি অনেস্ট তেমন হাই ছিল না। জিকেএস প্রোগ্রামে যেহেতু তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি জিপিএ থাকে 80% বা 80%-এর উপরে, সো আমার সিজিপিএ ছিল 80%-এর উপরে এবং 85%-এর নিচে। এক্স্যাক্ট জিপিএ কত ছিল সেটা বললাম না। সো এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হয়েছে আমার IELTS স্কোর নিয়ে, যেটা আমি ভেবেছিলাম আমি পরীক্ষাটা দিব না, বিকজ আমার ততদিনে আসলে টপিক স্কোর ছিল। অ্যান্ড লাস্টে আসলে আমি পরীক্ষাটা দিয়েছি, বিকজ বাকি সবার ছিল IELTS স্কোর, জাস্ট আমার ছিল না। অ্যান্ড সবকিছু ভেবে চিন্তে আসলে আমি শেষ মুহূর্তে গিয়ে দিয়েছি। যেটা দিয়েছিলাম আমি হয়েছে যে 4 দিনের প্রিপারেশনে। অ্যান্ড আমি মূলত দিয়েছিলাম, আমি চেয়েছিলাম যে পেপার বেসড এক্সাম দিতে, বাট আসলে আমার রেজাল্টটা অনেক তাড়াতাড়ি দরকার ছিল বলে আমি দিয়েছিলাম কম্পিউটার বেসড এক্সাম, যেটাতে আসলে আমি একেবারেই অভ্যস্ত না। সো রেজাল্ট যেমন হওয়ার তেমনই হয়েছে। আমার মনে আছে এখনো, আমি মক টেস্ট দেওয়ার সময় আমার চোখ দিয়ে এরকমভাবে পানি পড়ছিল, বিকজ আমি স্ক্রিনের দিকে বেশিক্ষণ মনোযোগ রাখতে পারি না। সো ইয়া, আমার স্কোর ছিল সেটা হয়েছে যে আমার IELTS স্কোর ছিল 6.5। এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হয়েছে যে আমি যে IELTS করেছি এখানে কিন্তু কোনো এজেন্সি বা কোনো কোচিং সেন্টার কোনো কিছুরই আমি সাহায্য নিইনি। এরপর আমি কথা বলবো আমার টপিক স্কোর নিয়ে। তোমরা অনেকেই আমার টপিক স্কোর জানতে চেয়েছো। তো আমি যখন জিকেএস এ অ্যাপ্লাই করেছিলাম আমার টপিক স্কোর তখন ছিল লেভেল 4, অ্যান্ড বাংলাদেশ থাকাকালীন সময়ই আমি আরেকবার টপিক পরীক্ষা দিয়েছিলাম এবং আমার স্কোর আরেকটু আপগ্রেড হয়েছিল। অ্যান্ড ইয়া, এখন তোমরা এখানে অনেকেই জানতে চেয়েছো আমি কোথা থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছি। সো আমি আমার লেভেল 1 অ্যান্ড লেভেল 2 শিখেছিলাম, যেটা হচ্ছে বিগিনার কোর্স, বিগিনার লেভেল আর কি। সেটা করেছিলাম ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস থেকে, বা আধুনিক ভাষা ইনস্টিটিউট, যেটা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারবে। সবাই পড়াশোনা করতে পারবে সেখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য সেটা আছে, এবং কি বলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয় তারাও পড়াশোনা করতে পারবে। সো ইয়া, অ্যান্ড এখানে অনেকে জিজ্ঞেস করেছে যে কোনো এজেন্সি থেকে আমি পড়াশোনা করেছি কিনা। আমি কোনো এজেন্সি থেকে পড়াশোনা করিনি, কোনো এজেন্সি আমাকে কোনো কি বলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য কোনো হেল্পও করেনি। আর আমি যদি টপিকের কথাও বলি সেটা হয়েছে যে মূলত
আমি যদি টপিকের কথা বলি, টপিকের প্রিপারেশন মূলত যদি আমি বলি সেটা হচ্ছে মোস্টলি আমি নিজেই নিয়েছিলাম। একদম আমি যখন লেভেল 1-এ পড়াশোনা করতাম তখন থেকে আমি আসলে কি বলে এটাকে, কিভাবে আসলে অনেক ইমপ্রুভ করা যায় তাড়াতাড়ি, সেটার জন্য আমি অনেক রিসোর্স আসলে নিজে সবকিছু বের করেছি। তো এরপরে আমি জানিয়ে কথা বলবো তা হয়েছে আমার জব এক্সপিরিয়েন্স নিয়ে। আমি মূলত জব করেছিলাম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে। এন্ড আমি মূলত 2 জায়গায় জব করেছিলাম। প্রথম যে জায়গায় জব করেছিলাম সেখানে আমার স্টুডেন্টরা ছিল E7 ওয়ার্কার্স। তাদেরকে মূলত প্রিপেয়ার করা হয়েছিল স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানির জন্য ওয়েল্ডার্স হিসেবে কাজ করার জন্য। এন্ড দ্বিতীয় যে জায়গায় আমি জব করেছিলাম সেখানে আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার ছিলাম এবং কনসালটেন্টও ছিলাম। এন্ড আমার স্টুডেন্টরা ছিল মূলত রেগুলার স্টুডেন্ট, তারা আসলে সাউথ কোরিয়াতে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিল। এরপরে আমি জানিয়ে কথা বলবো তা হয়েছে আমার ইসিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট নিয়ে। তো আমি আমার ইসিএ সার্টিফিকেট যেগুলো সাবমিট করেছিলাম সেগুলো টোটাল ছিল 18টা। তার মধ্যে ফার্স্টে ছিল আমার মেজর রিলেটেড সার্টিফিকেট, এন্ড দেন আমি দিয়েছিলাম ভলান্টিয়ারিং রিলেটেড সার্টিফিকেট, এন্ড দেন যেটা দিয়েছিলাম সেটা হয়েছে যে আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ রিলেটেড সার্টিফিকেট। সেটা হয়েছে যে আমি ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছিলাম। ইপিএস এর যে এক্সাম হয় বাংলাদেশে সেখানে আমি ইন্টারপ্রেটার ছিলাম। এন্ড দেন আমি কি বলে এটাকে জব এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট ছিল এন্ড লেভেল 1 এর লেভেল 2 এর যে সার্টিফিকেট ছিল সেগুলো সাবমিট করেছিলাম। এন্ড দেন বলতে গেলে আমি যে কি বলে এটাকে আমার এসএসসি এইচএসসি তে যে আমি বৃত্তি পেয়েছিলাম সেটারও সার্টিফিকেট দুটো ছিল, সেগুলো আমি সাবমিট করেছি। এন্ড দেন আমি সাবমিট করেছিলাম যে আমার কি বলে ফাইন আর্টস রিলেটেড সার্টিফিকেট, ওগুলো দিয়েছিলাম। এন্ড আসলে আমি এসএসসি এইচএসসি পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি, বিকজ হ্যাঁ তার মধ্যে এসএসসি এইচএসসি তো আমি আসলে বেস্ট অ্যাওয়ার্ড যেসব জিনিসই পেয়েছি, যেসব সার্টিফিকেট ছিল আমার সেগুলো সাবমিট করেছি। এন্ড এর আগে যেসব সার্টিফিকেট ছিল সেগুলো আর সাবমিট করিনি। সো ইয়া, এগুলো আমার এসিএ সার্টিফিকেট ছিল। সো ভিডিও লাস্টে আমি জানিয়ে কথা বলবো সেটা তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে, একটা কমেন্ট থেকে আমি পেয়েছি, সেটা হয়েছে যে আমি কোনো এজেন্সির সাহায্যে জিকে স্কলারশিপে অ্যাপ্লাই করেছি কিনা। এন্ড অ্যান্সারটা হচ্ছে না। এন্ড তুমি কোনো এজেন্সির হেল্পের সাহায্যে জিকে স্কলারশিপে অ্যাপ্লাই করে চান্স পাওয়ার চিন্তা কিভাবে করতে পারো? ইটস নট পসিবল। তোমাকে নিজে ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে, এসওপি স্টাডি প্ল্যান নিজে লিখতে হবে, এন্ড দেন সাবমিট করতে হবে। তুমি যদি এজেন্সির হেল্পের সাহায্যে জিনিসগুলো সাবমিট করবা তখন এটা কিন্তু বোঝা যায়। সো তখন আসলে তুমি স্কলারশিপটা তোমার মিস হয়ে যাবে। সো আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব কোনো এজেন্সির হেল্প নিও না প্লিজ। নিজেই এসওপি লিখো, নিজে স্টাডি প্ল্যান লিখো, এন্ড দেন এটা একটু ব্রেইনস্টর্ম করতে হবে, বাট ইউ ক্যান ডু ইট। এন্ড দেন ডকুমেন্টস গুলো বেশি ডকুমেন্টস না আসলে, জাস্ট একটু গাইডলাইন্স ভালো মতো পড়লা এন্ড কিভাবে সাবমিট করতে হবে সেটা দেখলা, এন্ড দেন সাবমিট করে ফেলবা। কারো কথা এখানে কাম দেওয়ার দরকার নেই। আর বাংলাদেশে যে এজেন্সি গুলো আছে বেশিরভাগই সেগুলো ফেক। আমি তো দেখি যে গ্রুপের মধ্যে কি সব কথাবার্তা হয়। সো আমি বলবো এজেন্সির হেল্প নিও না, নিজে করতে পারবে জিনিসগুলো। যেরকম ভাবে কমপ্লিকেটেড মনে করতেছো জিনিসটা সেরকম কমপ্লিকেটেড নয়। আমি যদি করতে পারি তোমরাও করতে পারবে। তো ইয়া, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জানিয়ে কথা বলেছি সেটা হয়েছে জিকে স্কলারশিপে আমার প্রোফাইল কি ছিল, এন্ড দেন লাস্টে যে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলেছি সেটা তোমরা প্লিজ মাথায় রেখো, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এন্ড আমার মনে হয় আমার প্রোফাইলের মাধ্যমে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো যেসব জিনিস আসলে অনেকে অনেক কিছু বলে, এই জিনিস তোমাদের থাকতে হবে, ওই জিনিস থাকতে হবে, এই জিনিস এরকম না হলে হবে না, সেটা একটু হলেও ভুল ধারণা ভেঙেছে। সো ইয়া, আজকের ভিডিও এসব নিয়ে ছিল। আই হোপ তোমাদের আজকের ভিডিও কি বলে এটাকে কাজে লাগবে, এন্ড তোমরা একটু হলেও কনফিডেন্ট হবা তোমাদেরকে নিয়ে। আসলে না আমি জিকে স্কলারশিপে যেটা নিয়ে কথা বলবো সেটা হয়েছে যে অনেকে অনেক কিছু বলে, এন্ড আমিও ফার্স্টে আসলে অনেক কিছু শুনতাম, অনেক স্ট্রেস হতাম টু বি অনেস্ট, যেটা আসলে এখন আসলে ভেবে দেখি যে এগুলো আসলে মাথায় নেওয়ার কোনো দরকারই নেই। কি দরকার মানুষের কথা কানে নেওয়ার? জিকে স্কলারশিপ জাস্ট একটা জিনিসের উপর কি বলে এটাকে ডিপেন্ড করে না, এটা আসলে তোমার ওভারঅল প্রোফাইলের উপর ডিপেন্ড করে, যেটা আমি তোমাদের পার্ট 1-এও বলেছি, এন্ড পার্ট 2-তে আমার প্রোফাইলের মাধ্যমে তোমরা একটু হলেও ধারণা পেয়েছো জিনিসগুলো নিয়ে, যে সো স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই।
অ্যান্ড আজকের ভিডিওতে আমি এসব নিয়ে কথা বলেছি, লাস্টের কথাটা অবশ্যই মনে রাখবে। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার তোমাদের সাথে মানে আমন্ত্রণ রইলো। এন্ড তোমরা যে পরবর্তী ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, কেস করো কি নিয়ে কথা বলবো। সো এন্ড তোমরা যদি কি বলছে কোরিয়ান লাইফ, জিকে স্কলারশিপ এন্ড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এসব নিয়ে ডিটেলস যদি জানতে চাও, তাহলে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট করে রেখো। সো আমি জানতে পারবো যে আসলে তোমরা কি কি জিনিস নিয়ে জানতে চাও। অনেক কিছু মিথ আছে যেসব আসলে সত্যি না, তো এই কারণে আমার মূলত চ্যানেলটা খোলা। তো আই হোপ যে তোমাদের আজকের ভিডিও কাজে লাগবে। এন্ড পরবর্তী ভিডিও দেখার তোমাদেরকে আমন্ত্রণ রইল। বাই। এই জিনিসটা আজকে আমি করেছিলাম। আজকে হয়েছিল আমি ওদিক দিয়ে হাঁটতেছিলাম, এন্ড হাঁটার সময় আমি এরকম করেছিলাম। Wow, so beautiful! দেখো তোমরা, এখানে লোটাস ফুল অনেকগুলো ফুটেছে। সো দেখার পর সকালবেলা সবগুলো এরকম ভাবে ফুটেছিল। ওয়াও, ইট ওয়াজ রিয়েলি সো বিউটিফুল। সো আমি এরকম করেছিলাম, করার পর একজন আর কি কি বলে এটাকে, একজন আজুমনি যাচ্ছিল। সো ওনার দরকার ছিল না আসলে এরকম করার। সো উনি আর কি দেখেছিল যে আমি এরকম করেছিলাম, তো উনি দূর থেকে একটু হাসতেছিল। হাসার পরে আমার কাছে যখন এসেছিল তখন আমাকে বলেছিল যে কি বলে, অনুনারা এসো অস্তয়, মানে হচ্ছে আমি কোন দেশ থেকে এসেছি। তো আমি বলেছি বাংলাদেশি। কোরিয়াতে বাংলাদেশকে বলে বাংলাদেশি। তো বলার পরে বলেছিল কিনা যে যৌন হারু বনেছেও। আই মিন সো সুইট। আজকে সকালটা এরকম ভাবে শুরু হলে কি কি লাগে বলো, আর কি লাগে। যেখানে বাংলাদেশের ফ্লেভার পেলাম, দেখুন এখানেও সেম জিনিস, লাভ দিয়ে দুজনের নাম লিখে রেখেছে। সবখানেই খোদাই করতে হবে কাপলদের